இதுக்கு முன்னாடி ஆண்டவங்க இல்ல சொல்ல முடியுமா? দক্ষিণ তারপরে কুরবানি দেওয়া হবে। আমি সেই সব পুলিশ আধিকারিককেও বলবো আর রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বলেছি যে একজন পশু কুরবানি দেবে সেটা 14 বছরের, তাদের কি কোনো বার্থ সার্টিফিকেট আছে? তো কি করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এই মুহূর্তে ভারতবর্ষের ব্রেকিং আপডেট, মুসলিমদের কুরবানি ইস্যুকে কেন্দ্র করে এখন মুখ খোলা শুরু করেছেন অনেকে বড় বড় নেতারাই। দর্শক, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী মুসলিমদের কুরবানি নিষেধাজ্ঞা প্রকাশ্য গো হত্যা নিষেধাজ্ঞার পর থেকেই কিন্তু এই আন্দোলনটা একেবারেই তুঙ্গে। তবে থালাপতি বিজয় তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী, তিনি এবার কুরবানির পক্ষে মুসলিমদের বিষয় নিয়ে ব্যাপক আলোচনা উপস্থাপন করেছেন। দর্শক, কি করতে যাচ্ছেন থালাপতি বিজয় ভারতবর্ষের মুসলিমদের নির্যাতিত পরিবেশের জন্য, বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বিজয় এবার এমন এক ইস্যুতে মুখ খুলেছেন যেটি শুধু সামাজিক বিতর্ক নয়, সরাসরি ভারতের জাতীয় রাজনীতির ভিত কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে তিনি যে অবস্থান নিয়েছেন সেটিকে অনেকে শুধু ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন হিসেবে দেখছেন না, বরং দিল্লির ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে এক বড় রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন। আর ক্ষমতায় এসেই বিজয় একের পর এক বড় সিদ্ধান্ত নিতে শুরু করেছেন। এর মধ্যে থালাপতি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ধর্মীয় সম্প্রীতি নিয়ে বার্তা দিয়ে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কঠোর বার্তায় বিজয় বলেন, মুসলিমদের উপর অত্যাচার করলে কোনো হিন্দুকেও ছাড় দেওয়া হবে না। বিজয় স্পষ্ট জানিয়ে দেন, ধর্মের পরিচয়ে কারো ওপর হামলা বা নির্যাতন হলে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষায়, নাগরিক অধিকার রক্ষা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখাই সরকারের প্রধান দায়িত্ব। শুধু বক্তব্যই নয়, সিদ্ধান্তেও কঠোর অবস্থান নিয়েছেন তামিলনাড়ুর এই নতুন মুখ্যমন্ত্রী। ক্ষমতা গ্রহণের পর সামাজিক সংস্কারের অংশ হিসেবে বন্ধ করে দিয়েছেন 717টি সরকারি মদের দোকান, বিশেষ করে ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশেপাশে থাকা টাসম্যাকের দোকানগুলো বন্ধের নির্দেশ দেন তিনি। এছাড়াও তিনি ঘোষণা দিয়েছেন বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, নারী নিরাপত্তা বাহিনী গঠন এবং মাদক বিরোধী বিশেষ ইউনিট তৈরির মতো একাধিক জনকল্যাণমূলক উদ্যোগের। তবে তার এই সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা যেমন হচ্ছে, তেমনই তৈরি হচ্ছে বিতর্ক। বিশেষ করে মদের দোকান বন্ধের ফলে রাজস্ব ঘাটতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবুও অনেকের মতে থালাপতি বিজয়ের এই নতুন রাজনৈতিক অধ্যায় তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রী আমাকে পার্সোনালি বলেছেন যে আপনি একজন মুসলিম সমাজের মানুষ, দায়িত্বশীল নেতৃত্ব, একটা নতুন পার্টিতে বিলং করছেন বা বিধানসভায় সদস্য হচ্ছেন, আপনি দেখুন এই সম্প্রদায় যেন ওপেন কিছু না করে, সাইলেন্টলি করতে বলেছে, ঘেরাঘোরা জায়গাতে, নিজেদের জায়গাতে, যাতে অপরের কোনো অসুবিধা না হয় সেটা দেখার জন্য বলেছেন। আমি আপনাদের মাধ্যমে আজকেও দুপুরে 12টার পরে প্রেস কনফারেন্স করে বলেছি, কালকে বিধানসভায় দাঁড়িয়েও বলেছি। তো আমরা বলবো, মুসলমান সমাজের এই পবিত্র কুরবানি নিয়ে কোনো এত যে বিভিন্ন রকম ধরনের প্রচার আসছে, ভয় দেখানো হচ্ছে, ভীতি দেখানো হচ্ছে, এতে একজনের কতিপয় স্বার্থন্বেষী মানুষ এটাকে বেশি বেশি করে মুসলিম সমাজের এই ঈদুজ্জোহাকে নিয়ে কথা বলছে। এগুলা মোটেই, আর একদম কিছু পুলিশ আধিকারিক তাদের নিজেদের এই সরকারের কাছে তাদের নাম্বার বাড়ানোর জন্য তারা অতিরঞ্জিত কিছু নির্দেশিকা দিচ্ছেন। কাউকে বলছেন এই 14 বছরের পশু দেখাতে হবে, তারপরে কুরবানি দেওয়া হবে। আমি সেই সব পুলিশ আধিকারিককেও বলবো আর রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বলেছি যে একজন পশু কুরবানি দেবে সেটা 14 বছরের, তাদের কি কোনো বার্থ সার্টিফিকেট আছে? তো কি করে তার বছর নির্ধারণ করবে? এসব স্যার, হিন্দু সম্প্রদায় দাবি করছেন যে গোমাতা, ওনারা হচ্ছে গোমাতা, গরু হচ্ছে গোমাতা, তাহলে 14 বছর পর কি ওনাদের গোমাতা থাকে না? কোথায় গোমাতার কোনো আমাদের অসুবিধা নেই, ওনাদের গোমাতা ওনাদের ধর্মের মতো তেনারা গোমাতা বলবেন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এটা আপনাদের একজন সাংবাদিক বলল
ভারতবর্ষের আগে দেখুন যে ভারতবর্ষ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হয়, গরু বা মোষের মাংস এক্সপোর্ট ইম্পোর্ট হয়। তারা কারা করে? তারা বেশিরভাগটাই দিল্লিতে যতগুলি কসাইখানা আছে, শাটার হাউস আছে, তো এদের অধিকাংশই হিন্দুত্বরা চালায়, হিন্দু মালিকানা চালায়। তারা কোটি কোটি টাকা গভর্নমেন্টকেও রেভিনিউ দেয়, তারা ফরেন মানিও সংগ্রহ করে। তাহলে সেক্ষেত্রে আপত্তি নাই। আর গোটা বিশ্বের মুসলমানরা যেখানে ত্যাগের এই উৎসব বা কুরবানি, এটাকে কেউ বাধা দিলে আমরা মানবই না, মানতে পারি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপটি করবেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর পদ ও পদবি নিয়ে কিন্তু নানা ধরনের টানাটানি উত্তেজনা শুরু হয়েছে। যেখানেই যাচ্ছে সেখানেই তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে। ও জয় বাংলা স্লোগান দিলেই জয় শ্রীরাম স্লোগানের উত্তাল পরিস্থিতিতে অনেক জায়গায় গণধোলায়ও খাচ্ছে তিনি। বিস্তারিত আরও থাকছে রিপোর্টে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবর এটি। কলকাতা হাইকোর্ট সবেমাত্র যে রায় দিয়েছে, খালি চোখে দেখলে মনে হবে এটি উগ্রবাদী হিন্দুদের পক্ষে বিশাল এক বিজয়, কিন্তু একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই বুঝবেন হাইকোর্টের এই রায় প্রকৃতপক্ষে মুসলিমদের জন্যই এক অভাবনীয় মাস্টার স্ট্রোক হয়ে দাঁড়িয়েছে। আর এর বিপরীতে পথে বসেছে খোদ পশ্চিমবঙ্গের লাখ লাখ হিন্দু খামারি। কিভাবে রাজনীতির এক নোংরা চাল বুমেরাং হয়ে খোদ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দিকেই ধেয়ে আসছে। কেন পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দুরা এখন চরম অর্থনৈতিক ও সামাজিক সংকটের মুখে? গরু না এখন বিক্রি করতে পারলে এখন আমরা টাকাটা কোথায় পাবো? লোকের দেনা দেবো, বন্ধন দেবো, ব্যাংকে লোন আছে দেবো, কোথায় থেকে দেবো? আর এর ফলে বাংলাদেশের খামারিদের উপরই বা কি ভয়ঙ্কর প্রভাব পড়তে যাচ্ছে? এর পুরো রাজনৈতিক এবং অর্থনৈতিক সমীকরণের আদ্যপান্ত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, শুরুতেই আসি মূল ঘটনায়। কোরবানির ঠিক আগ মুহূর্তে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার কট্টরপন্থী দল একটি পুরনো আইনকে হাতিয়ার করে এক অদ্ভুত ফতোয়া জারি করে। 14 বছরের কম বয়সী কোনো গরু বিক্রি বা জবাই করা যাবে না। তাদের মূল টার্গেট ছিল কোরবানির উৎসবকে ম্লান করে দিয়ে মুসলিমদের অর্থনৈতিক ও ধর্মীয়ভাবে কোণঠাসা করা। কিন্তু মুসলিম সম্প্রদায় এবার যে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে তা ভারতের ইতিহাসে নজিরবিহীন। দাঙ্গাবাজ তো শুভেন্দু অধিকারী, আরে দাঙ্গাবাজি কথা তো বলে দিলীপ ঘোষ, আর আমাদেরকে দাঙ্গাবাজ বলছেন। কোনো প্রতিবাদ নয়, কোনো ভাঙচুর নয়, তারা শুধু একটি নীরব সিদ্ধান্ত নিয়েছে, আমরা এবার কোরবানিতে কোনো গরুই কিনব না। মুসলিমদের এই একটি মাত্র নীরব বয়কটের সিদ্ধান্তে শুভেন্দু অধিকারীর পুরো রাজনৈতিক ব্লুপ্রিন্ট তাসের ঘরের মতো ধসে পড়েছে। আমাদের সোনার বাংলা ঘর থেকে উপর বাংলা করে দিয়েছে, আমরা গরিব মানুষ কোথায় যাব, কি করে খাবো? এখানেই চলে আসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের বিষয়টি। এই কোরবানির অর্থনীতিতে গরুর মূল যোগানদাতা কারা? পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গের এই গরুর বাজারের মূল যোগানদাতা লাখ লাখ প্রান্তিক হিন্দু খামারি। সারা বছর হাড় ভাঙা খাটুনে খেটে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে তারা এই গরুগুলো লালন পালন করেছেন শুধুমাত্র কোরবানির হাটে বিক্রি করে 2 পয়সা লাভের আশায়। কিন্তু হাটে এখন কোনো ক্রেতা নেই। খামারিদের শেষ ভরসা ছিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রীর মাধ্যমে তারা এই স্বৈরাচারী নির্দেশিকাকে চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু হাইকোর্ট বরাবরের মতোই মুসলিমদের বিপক্ষে অবস্থান নিয়ে আগের নির্দেশিকায় বহাল রাখে। আর এখানেই ঘটে গেছে ইতিহাসের সবচেয়ে বড় টুইস্ট। মুসলিমদের এই রায়ে কোনো মাথা ব্যথাই নেই, কারণ তারা আগে থেকেই গরু না কেনার শক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ফলে হাইকোর্টের এই রায় মূলত হিন্দু খামারিদের জন্য এক রাষ্ট্র ঘোষিত ডেথ ওয়ারেন্ট হয়ে দাঁড়িয়েছে। খামারিদের গরু বিক্রির শেষ আইনি রাস্তাটুকু চিরতরে বন্ধ হয়ে গেল। দর্শক, এবার আসুন একটু গভীরভাবে বিশ্লেষণ করি এর ফলে পশ্চিমবঙ্গে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। প্রথমত, রাস্তায় বিশৃঙ্খলা। প্রায় 50 লাখ অবিকৃত গরু নিয়ে এই দরিদ্র হিন্দু খামারিরা এখন কি করবেন? প্রতিদিন এত বিপুল সংখ্যক গরুকে খাওয়ানোর সামর্থ্য তার। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।